ঘুম থেকে উঠেই জাহিদ ভিলার দিকে পা বাড়িয়েছে আবরণ। মিরাবের থেকে 20 টাকার একটা নোট নিয়ে অটোতে চেপে বসেছে। দুপা কাঁপাচ্ছে অনবরত। ফোনে কিছু একটা করছে, মূলত সে তার পড়া কমপ্লিট করতে ব্যস্ত। সারাক্ষণ যতই লাফাঙ্গার মতো আচরণ করুক, সময় সুযোগ বুঝে পড়ায় ডুব দেয়। বাড়ির সামনে এসে গাড়ি থামতেই নেমে ভাড়া মেটায়। দারোয়ান তাকে দেখে গেট খুলে দিয়েছে। আবরণ বাসার ভেতরে ঢুকতে ঢুকতে বলে, লতু ভাই, মাথা তো এখনো চটচট হয়ে আছে। তেল দিলে নতুন করে চুল গজানোর সম্ভাবনা রয়েছে। লতিফ নিজের জায়গায় দাঁড়িয়ে থেকেই মুখ বাঁকায়। আবরণের কথাটা তার মোটেও পছন্দ হয়নি। আবরণ দ্রুত পদে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। শীষ বাজাচ্ছে সে। করিডোর পেরিয়ে নিজের রুমে প্রবেশ করে। চোখ বন্ধ করে শ্বাস নেয় আবরণ। নিজের রুমের থেকে শান্তি কোথাও আছে নাকি। সে এই বাড়ি ফিরে নিজের কক্ষে টানে। আলিশান কামরা তার। আবরণ ঝটপট ব্যালকনিতে চলে যায়। বেশ বড়সড় ব্যালকনি, যার এক সাইডে মিনি সাইজের পুল, বসার জন্য এক্সট্রা চেয়ারও বরাদ্দ করা আছে। আবরণ পুলের সাইডে গেল না, বরং বিপরীত দিকে গিয়ে একটা চেয়ারে বসে পড়ল। তাকিয়ে রইল বাহিরের দিকে। বাগানে করা সিকিউরিটির ব্যবস্থা দেখে ঠোঁট বাঁকিয়ে হাসে আবরণ। আজরাইল কোন দিক দিয়ে হামলা করবে টেরও পাবে না। নিরজ সাইদ সারা বাড়িটাকে জেলখানা বানিয়ে রেখেছে। মনে হয় উনি জেলার, বাড়ির বাদবাকি সদস্যরা আসামি। যদিও বাড়িতে তেমন কেউ নেই, থাকবে কি করে? শয়তান নীরদ থাকতে দিলে তো বাত্তামিস। আবরণ বিড়বিড় করে আরও কিছু গালি ছুঁড়ে নীরদের উদ্দেশ্যে। চোখ মুখ কুঁচকিয়ে তাকিয়ে রয় বাহিরে, পরক্ষণে দৃষ্টি ফিরিয়ে নেয়। সিকিউরিটির পাল যতবার নজরে আসে ইচ্ছে করছে মাথা ন্যাড়া করে বেলতলায় পাঠিয়ে দিতে। আচমকা ঠান্ডা হাতের মেয়েলি ছোঁয়া পায় আবরণ, যা তার চোখ দুটো নিজের আয়ত্ত করে নিয়েছে। মুখভঙ্গি গম্ভীর হয়ে আসে আবরণের। জলদ গম্ভীর স্বরে বলে ওঠে, দুনি, ছাড়। আমাকে না দেখে চিনলে কি করে? আবরণ কপালে ভাঁজ ফেলে মেয়েটার দিকে তাকায়। ওয়েস্টার্ন ড্রেসে আকর্ষণীয় লাগছে মেয়েটাকে। আবরণ দৃষ্টি ঘোরায়। বাড়ির আলাপ করতে এসছ? কি বলবি বলে বিদায় হ, যা। মেয়েটা আবরণের ঘাড় চেপে ধরে দু হাতে, থুতনি রাখে তার কাঁধে। কলমি দানা, দুনি ডাকবে না, খবরদার। আবরণ এক ঝটকায় সরিয়ে দেয় দানাকে। চোখ পাকিয়ে কিরমির করে বলে, ফার্দার ডলাডলি করতে আসলে পাছার ছাল কুটিয়ে নেব। স্লাট একটা আসছে। কলমি দানা? কিসের দানা রে? তোর দানা নাকি কবুতরের? দানা মেয়েটা আবরণের বাম পাশে এসে দাঁড়ায়, ঠোঁট ফুলিয়ে বলে, খবরদার, আমাকে অপমান করবে না। তুমি জানো না আমি ড্রামা প্রেমী? দুনি থেকে নাম দানা রেখেছি। দানা ডাকবে মানে ডাকবে। আবরণ এক পলক তাকায় দানার দিকে। চরম বিরক্ত সে। দানার হঠাৎ আগমন তাকে অতিষ্ঠ করে তুলেছে। হয়েছে, এবার বিদায় হ। দানা এগিয়ে আসে, ছুতে চায় আবরণের গাল, কিন্তু আবরণ জাহিদের গাল স্পর্শ করা এতই সহজ। ঝটকা মেরে হাত সরিয়ে দেয় আবরণ। দানা টাল সামলাতে না পেরে ছিটকে গিয়ে পুলে পড়ে। ঝপ করে শব্দ হয়, তার সাথে চারপাশে কিছু পানি ছিটকে আসে। কিছুটা আবরণের শরীরও লাগে। আবরণ যাই, আমাকে অপমান করবে না, জানে মেরে ফেলবো। আবরণ উঠে দাঁড়ায়, বিরক্তিতে তাকায় একবার দানার দিকে। পরনে খয়েরি রঙের টি শার্ট, প্যান্টের খানিক উপর অবধি পরে থাকা পোশাকটা শরীরের সাথে লেপ্টে আছে, যার দ্বারা শরীরের মেয়েলি ভাস স্পষ্ট বোঝা যাচ্ছে। আবরণ দাঁত চেপে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। দানা পানি ছিটিয়ে দেয় আবরণের শরীরে। লোম দাঁড়িয়ে যায় তার। পিছু ফিরে হাঁটা ধরে কক্ষের উদ্দেশ্যে। পেছন থেকে দানা চেঁচিয়ে যায়, আবরণ, আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি? আবরণ গটগট পায়ে রুম থেকে বেরিয়ে আসে। ব্যালকনির একপাশে একটা ফুলের টব পড়ে আছে, যা আবরণ লাথি দিয়ে ফেলে দিয়েছে। দানা গালে হাত দিয়ে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। মুখে পানি ছিটিয়ে বিড়বিড় করে বলে, তোমাকে তো আমার করেই ছাড়বো। কতদিনের স্বপ্ন আমার। জাইদ ভিলায় বউ রূপে পা রাখবো। মিসেস আবরণ দানা চাই। শ্রেয়নের ঘুম ভাঙে বেশ দেরি করে। সারা রাত এপাশ ওপাশ করেই কেটেছে তার। শ্রেয়া পাশে নেই। ঘড়ির কাঁটায় নজর যেতেই দেখতে পায় 10:30 বাজছে। আড়মোড়া ভেঙে উঠে বসে। মুখের সামনে তুড়ি বাজিয়ে কিছুক্ষণ ধ্যান ধরে তাকিয়ে থাকে। ফোলা ফোলা গাল দুটোই হাত রাখে শ্রেয়না। হাস্যরত কণ্ঠে বলে, আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। মাথার উপর দু হাত রেখে কিছুক্ষণ শরীর দোলায় শ্রেয়না। ফোঁস করে শ্বাস ফেলে। ওয়াশরুমের দিকে পা বাড়াবে, তৎক্ষণাৎ রুমে আগমন ঘটে রুহির। হাসি মুখে এগিয়ে আসে সে। ব্রেকফাস্ট তৈরি, এসে খেয়ে নাও। শ্রেয়না মৃদু হেসে মাথা নাড়ায়।
রুহি মাথা নিচু করে বের হয়ে যায় রুম থেকে। শ্রেয়না সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। কাল রাতে সেজানের সাথে তর্কাতর্কি হয়েছে শ্রেয়নার। এই প্রথম বড় ভাইয়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। রুহিকে সে নিজেই রেখে দিয়েছে। কড়া গলায় বলেছে, পরবর্তীতে যদি রুহির সাথে কোনো রকমের ঝামেলায় জড়ায় তবে শ্রেয়াকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাবে শ্রেয়না। যেহেতু সমস্যা তাদের দু বোনকে নিয়ে, রুহি যা চায় যেভাবে চায় সেজান যেন সেভাবেই চলে। এসব কথা শুনে রাগারাগি করে ফ্ল্যাট থেকে বের হয়ে আসে সেজান। সারা রাত আর বাড়ি ফেরা হয়নি। রুহি অনেকক্ষণ কান্নাকাটি করেছে। শ্রেয়নার হাতে পায়ে ধরে মাপও চেয়েছে। শ্রেয়নার সামনে নিয়েছে রুহিকে। বেচারির আর দোষ কি? হ্যাঁ, দোষ আছে। খুব বড় অপরাধ করেছে রুহি। হয়তো আগের মতো শ্রেয়নার সামনাসামনি সেরকম আসতে পারবে না। তবুও শ্রেয়না বুঝতে পারছে রুহির ভেতরকার অবস্থা। সে খুবই লজ্জা বোধ করছে। আর যে পাপ কাজ করে লজ্জা পায় তাকে স্বয়ং আল্লাহ তাআলাও সুযোগ দেন। আর সে তো তারই হাতে গড়া মানুষ। কেন সুযোগ দেবে না রুহিকে, যদি সে সঠিক পথে ফিরে আসে? নোটিফিকেশনের শব্দে ঘোর কাটে শ্রেয়নার। মেসেজ এসেছে প্রীতির নাম্বার থেকে। বালিশের উপর থেকে ফোন তুলে নেয় শ্রেয়না। সামনে তাদের বিদায় অনুষ্ঠান, সেজন্য মেসেজ করেছে প্রীতি। কি করবে, কি পরবে, কি খাবে, কখন পৌঁছাবে, কোন পার্লারে মেকআপ করবে, এত এত মেসেজে ফোন হ্যাং করছে তার। শ্রেয়না কপাল চেপে ধরল। বিদায় অনুষ্ঠান না তো, এটা তার বিয়ের আয়োজন। ছাগল মহিলা। আবরণের পেছনে দাঁড়িয়ে আছে মীরা সানি। ছাদের একপাশে চেয়ার পেতে বসে আছে আবরণ। সামনে নানান ধরনের ফুলের গাছ, ফুলও ফুটেছে, সুন্দর দেখাচ্ছে জায়গাটা। আবরণ, তুমি কি ভাবছো বলো তো? এই বিকালে ছাদেই বা কি করছো? আবরণের গলা জড়িয়ে ধরে উপরোক্ত কথাগুলো বলে শ্রেয়া। আবরণ ফিচেল হেসে একটানে তার হাত ঘুরিয়ে নিজের সামনে নিয়ে আসে। শ্রেয়া ফিক করে হেসে দেয়। মেয়েটার হাসতে কারণ লাগে না। আবরণ ভ্রুকুচকে তাকায় শ্রেয়ার দিকে, গম্ভীর কণ্ঠে বলে, এত কথা কিভাবে বলিস তুই? সামনে থেকে সর যা। শ্রেয়াকে পেছন দিকে ঠেলে দেয় আবরণ। শ্রেয়া আবরণের এহেন আচরণে গাল ফোলায়। মীরাব আর সানি কিটকিটিয়ে হাসে। তোর এখানে কি করছিস? এখান থেকে বিদায় হয় সব, একা থাকতে চাই। মীরাব ও সানি মুখ বাঁকায়। শ্রেয়াকে এসে কোলে তুলে নেয় সানি। মীরাব তাদের পিছু পিছু নেমে আসে ছাদ থেকে। আবরণ কপালে হাত রাখে। দৃষ্টি যায় সামনের টপে ফুটে থাকা চন্দ্রমল্লিকা ফুলটার দিকে। হলুদ রঙের ফুলগুলো সুন্দর দেখাচ্ছে। আবরণ কিছুটা ঝুঁকে একটা ফুল তুলে নেয়। নাকের কাছে এনে ঘ্রাণ নিতে চায়। ভেতর থেকে কিছু একটা বেরিয়ে আসতে চাইল। নাক মুখ কুঁচকায় আবরণ। কিছু মানুষই ফুলের মতো নেই, ওপরে হাজার সৌন্দর্য আর মায়া দেখিয়ে মানুষকে নিজের রূপে আকৃষ্ট করতে চায়, অথচ তার ভেতরটা খুবই নিচু স্তরের। নর্দমার কীটের চাইতে অধিক নোংরা। বাবা, আবরণ জাইদের মুখ থেকে আজকাল আক্রোশ ঝরে পড়ে। কার প্রতি এত বিতৃষ্ণা? আবরণ তখনও তাকিয়ে আছে হাতে থাকা হলুদ রঙা ছোট্ট ফুলটার দিকে। মুখে কি কুলো পেটেছ আবরণ জাইদ? আবরণ চোখ বন্ধ করে কিছু একটা অনুভব করতে চাচ্ছিল। পুনরায় শ্রেয়নার কণ্ঠ পেয়ে চোখ খুলে দাঁড়িয়ে যায় বসা থেকে। শান্ত দৃষ্টিতে তাকায় শ্রেয়নার দিকে। শ্রেয়নার পরনে হলুদ রঙা থ্রি পিস। ওনাটা সুন্দর করে দুকাঁধে মেলে রেখেছে। লম্বা সিল্কি চুলগুলো ছেড়ে রাখা, যা কোমর ছাড়িয়ে দুলছে। ছোট ছোট কিছু চুল গালের দুপাশে ঝুলে আছে, সেটা থুতনি ছাড়িয়েছে। হালকা বাতাসে গায়ের জামাটা দুলছে। আবরণ মৃদু পায়ে এগিয়ে যায় শ্রেয়নার দিকে। হাতে এখনও সেই ফুল। শ্রেয়না দেয়ালের সাথে হেলান দিয়ে তাকিয়েছিল আবরণের দিকে। তাকে নিজের কাছে এগিয়ে আসতে দেখে ভ্রু কুঁচকায় শ্রেয়না। ততক্ষণে আবরণ তার সামনে এসে দাঁড়িয়েছে। দৃষ্টি তার শান্ত ও স্থির, যা শ্রেয়নার মুখশ্রীতে নিবদ্ধ। গোলগাল ফর্সা আদল, জোড়া ভ্রু, জোড়া অমায়িক দেখায়। চোখের মণিটা কুচকুচে কালো আর আবরণের মতোই বড়। চোখের পাপড়িগুলো লম্বা আর ঘন। চিকন গড়নের মেয়েটাকে দেখতে দারুণ লাগছে। ঠোঁটজোড়া পৃথক হয়ে আছে। হয়তো কিছু বলতে চাচ্ছে শ্রেয়না। আবরণ শ্রেয়নার মুখশ্রীকে পরখ করে নেয়। এক দৃষ্টিতে তাকিয়ে থাকিয়ে শ্রেয়নার কপালে ভাঁজ পড়ে আছে। হয়তো কিছু একটা ভাবছে মেয়েটা। আস্তে আস্তে দৃষ্টি নিচে নামতে থাকে আবরণের। নাকের সাদা রঙের পাথরের নাক ফুলটা চিকচিক করছে। সেটা কেমন আকর্ষিত করছে তাকে। বহু কষ্টে ঢোক গিলে আবরণ। শ্রেয়নার গোলাপি রঙা মসৃণ ঠোঁটের দিকে নজর পড়তেই চোখ বন্ধ করে নেয় সে। হাতে থাকা ফুলটা শ্রেয়নার কানের পিঠে গুজে দেয়। অস্ফুট স্বরে বলে ওঠে, সুন্দর।
শ্রেয়নার বুক কাঁপে, বিস্ময়ে ঠোঁট দুটো ফাঁক হয়ে আসে। আবরণকে ধাক্কা দিয়ে সরানোর জন্য এক হাত রাখে তার বুকের কাছটায়। আবরণ আচমকা হাতটা চেপে ধরে চোখ বন্ধ করে নেয়। শ্রেয়না ফ্যাল করে তাকিয়ে থাকে আবরণের মুখশ্রীর দিকে। লম্বা চুলগুলো চোখের কাছে ঝুঁকে আছে, গাল দুটোয় লাল আভা ছড়িয়ে পড়েছে, কপালে এবং নাকে বিন্দু ঘামের আস্তরণ। অবাক হয় শ্রেয়না, ছেলেটা কি লজ্জা পাচ্ছে নাকি তার গরম লাগছে। কিন্তু আবরণের চোখ মুখ একেবারে শান্ত। আচমকা আবরণ একটা অনাকাঙ্ক্ষিত কাজ করে বসে। শ্রেয়নার কপালে নিজের পুরুষালী ওষ্ঠজোড়া চেপে ধরে। আবরণের বুকটা ধক করে ওঠে। শ্রেয়না সেটা টের পায়। আবরণের বুকের গতি যেন বেরিয়ে যাচ্ছে। শ্রেয়না কম্পিত হস্তে সর্বশক্তি দিয়ে দূরে ঠেলে আবরণকে। রাখবে নাকি অবাক হবে শ্রেয়না, নাকি সামনে দাঁড়ানো নিষ্পাপ আদলের ছেলেটার প্রতি ঘৃণা জন্মাবে বক্ষস্থলে। এক দৌড়ে সেখান থেকে চলে আসে। দৌড়ের গতিতে কানে গুজে রাখা ফুলটা আবরণের পায়ের সামনে পড়ে যায়। ফুলটার দিকে তাকায় আবরণ, হাঁটু গেড়ে বসে কম্পিত হস্তে তুলে নেয় চন্দ্রমল্লিকা নামক ফুলটাকে। আবরণের হাত কাঁপছে, হৃৎপিণ্ড তড়াৎ করে লাফিয়ে যাচ্ছে সামনে, অথচ কপালে ভাঁজ, নাক মুখ কুঁচকে বলে ওঠে, প্রথম রিজেক্ট। না না, ওটা আবরণ জাহিদ হতেই পারে না। আবরণ জাহিদের চরিত্র এরকম নয়। মুখের ভাষা যতই খারাপ হোক না কেন, তার থেকে এহেন আচরণ কখনো প্রকাশ পাবার নয়। শ্রেয়না নিজ মনে বিড়বিড় করছিল। মুখশ্রী ঘেমে নিয়ে একাকার, গায়ের ওড়নাটা একপাশে ফেলে রেখেছে। চুলগুলো ফ্যানের বাতাসে আছড়ে পড়ছে চোখে মুখে। তাতে বিরক্ত হচ্ছে না মেয়েটা। শ্রেয়নাকে দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। নিঃসন্দেহে কোনো পুরুষের বুকে কম্পন ধরানোর জন্য তার এই রূপই যথেষ্ট। রুহি পাশে এসে বসে। শ্রেয়নার শরীর মৃদু কাঁপছে। রুহি চিন্তিত নেত্রে তাকায় মেয়েটার দিকে। অমন সুন্দর মুখে আতঙ্ক কি মানায়? যদিও শ্রেয়নার বিড়বিড় করে বলা কথাগুলো কানে এসেছে রুহির। সে জানে না আবরণ ছেলেটা তার ননদের সাথে কি করেছে, তবে মোটামুটি ধারণা করে নিল। মাথায় হাত রাখে শ্রেয়নার। হাসি মুখে রুহি বলে ওঠে, এত চিন্তা কিসের? এমনও তো হতে পারে তোমার চিঠিদাতা আবরণ জাহিদ। চমকায় শ্রেয়না। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায় রুহির পানে। রুহির চোখে মুখে আত্মবিশ্বাস দেখতে পায় সে। কিছুটা দূরে সরে আসে রুহির থেকে, কম্পমান গলায় বলে ওঠে, এইসব কি বলছো তুমি? আমি বিশ্বাস করি না। এসব বলো না। উনি উনি আবরণ হতেই পারে না। এত মাধুর্য মিশ্রিত কথা আবরণ জাহিদের মতো কাঠখোট্টা লোক লিখতে পারে না। রুহির বুকে মাথা এলিয়ে দেয় শ্রেয়না। চোখ থেকে বিরতিহীন পানি পড়ছে তার দৃঢ় বিশ্বাস, চিঠিদাতা মোটেও আবরণ জাহিদ নয়। তবে সে কে? কে তাকে প্রতিনিয়ত চিঠি পাঠিয়ে অনুভূতির জোয়ারে ভাসিয়ে দিয়ে যাচ্ছে? বুকের ভেতর ভার হয়ে আসে শ্রেয়নার। এক দৃষ্টিতে চেয়ে রয় দেয়ালের দিকে, যেখানে সেজান, শ্রেয়া, শ্রেয়নার সহ তার বাবা মার ছবি টাঙানো। সেই সাথে শ্রেয়া, শ্রেয়নার এক্সট্রা ছবিও আছে। রুহির বুকে মুখ গুজে বসে থাকে শ্রেয়না। শরীর মৃদু কাঁপছে। রুহি তাকে মাতৃত্বের ছায়ায় আগলে নেয়। থুতনি ঠেকিয়ে রাখে শ্রেয়নার তালুতে। পিঠে হাত বোলাতে থাকে। সেজান আসে শ্রেয়নার খোঁজ নিতে। রুহিকে সে এখন একদম বিশ্বাস করে না। কখন কি করে বসে কে জানে। বোনের ব্যাপারে রিস্ক নিতে চায় না সেজান। রুহির বুকে শ্রেয়নাকে পড়ে থাকতে দেখে সেখানেই দাঁড়িয়ে যায় সেজান। কপালে মৃদু ভাঁজ পড়ে। তার অবচেতন মন ভেবে নেয় ননদ ভাবির ঝামেলা মেটানোর পর্ব চলছে। গম্ভীর আদলে মৃদু হাসি ফুটে ওঠে। লম্বা পায়ে প্রস্থান করে সে জায়গা থেকে। মিরাব সানি চিৎপটাং হয়ে বিছানায় শুয়ে আছে। সানির মুখের সামনেই বই ধরে রাখা। মিরাব ফোন স্কল করছে। খুবই মনোযোগ সহকারে কিছু একটা দেখছে সে। শ্রেয়না আলম, বাহ, মেয়েটা তো ফেসবুকে ছবি আপলোড দেয় না। শ্রেয়ার কয়েকটা ছবি, সেজান ভাই আর ভাবির দুই একটা ছবি আপলোড করা। আরে বাস। মিরাবের কথায় সানি মুখের সামনে থেকে বই সরায়, মৃদু আঘাত করে মিরাবের বাহুতে। হারামজাদা, সিনিয়রের দিকে নজর দিছিস কেন? মিরাব মুখ বাঁকিয়ে বলে, প্রশংসা করছি বাল। প্রোফাইল পিকচারে শুধু চোখের ছবি দিয়ে রেখেছে। বেশ মায়াবী দেখতে, কিন্তু চোখ জোড়া গোটা এক উপন্যাস লেখা যাবে এই কাজল কালো চোখের তেজে। কথা শেষ হতে না হতেই উড়ন্ত খাতা এসে পড়ে মিরাবের মুখে। চোখ খিচে বন্ধ করে নেয় মিরাব। সানি ধরফরিয়ে উঠে যায়, থাপ্পড় লাগায় মিরাবের পেটে, দাঁত খিচে বলে, আরও চেতিয়ে দে, তোর সাথে আমাকে খুন করবে। পাছায় লাথি দিয়ে সব ভূত ছাড়াবো তোর। মিরাব পুনরায় শটাং হয়ে শুয়ে পড়ে। শ্রেয়নার অ্যাকাউন্ট থেকে বের হয়ে আসে, বাম হাতে নাক ডলে। ব্যথা পেয়েছে। আবরণ তখন পড়ার টেবিলে খাতা নিয়ে আঁকিবুকি করছে, খুবই মনোযোগ সহকারে। মিরাব সেদিকে একবার তাকিয়ে বলে, কি করছিস বাপ আমার?
তোর মতো নষ্ট পুরুষের বাপ কেন হতে যাবো আমি? আমার ডিএনএর প্রভাব এতটাও বাঁচে না। সানি পাশ ফিরে নিঃশব্দে হাসে, ভুলেও কাউকে বুঝতে দেয় না পাছে না আবরণের নজরে পড়লে তার পিণ্ডি চটকায়। মীরা পাত্তা দেয় না আবরণের কথায়, আধশোয়া হয়ে উঠে বসে, উৎসুক কণ্ঠে শুধায়। এত মনোযোগ দিয়ে খাতায় কি লিখিস? খাতা কলম নিয়ে পড়তে বসার মতো ভদ্র মাসুম বাচ্চাও তুই নস। চিঠি লিখছে। আবরণের কণ্ঠ শান্ত তবে গম্ভীর। কার নামে? চন্দ্রমল্লিকা। কেটে গেছে বেশ কয়েকদিন, এই তো আর মাত্র কিছুদিন তাদের ফেয়ার অয়েল সেরিমনি। প্রীতি সায়ান বারবার কল করে যাচ্ছে, শ্রেয়না দু একবার রিসিভ করে হ্যাঁ বলে কেটে দেয়। সারাদিন কক্ষের এক কোণে মন মরা হয়ে বসে থাকে। সেজান এদিকে আসে না, আজকাল সে প্রচুর ব্যস্ত। নীরজ জাহিদের সাথে হাত মিলিয়ে একটা বড় গ্যাং ধরার চেষ্টা করে যাচ্ছে। খুবই বিপজ্জনক গ্যাংস্টার, সেজন্য বাসায়ও নিরাপত্তা জারি রাখা হয়েছে। যদিও আগে গোপনে সব কাজ সারত, তবে এখন আর লুকোচুরি করে না। শ্রেয়াকে স্কুলে নিয়ে আসা রুহি করে। সেজানের সাথে তার সম্পর্ক ঠিক হচ্ছে আস্তে আস্তে, তবে রুহি জানে না কতটুকু বিশ্বাস অর্জন করে নিতে পেরেছে সেজানের। বাসায় ফিরে রুহি সবসময় শ্রেয়নার পাশেই বসে থাকে, এটা সেটা বলে আড্ডা জমানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটা কেমন যেন নির্জীব হয়ে গেছে। রুহি চুল আশ্রে না দিলে আশ্রয় না, খাইয়ে না দিলে খায় না। রুহি অনেক বোঝায় শ্রেয়নাকে, মেয়েটা হ্যাঁ না কিছুই বলে না। এতদিন হয়ে গেল লোকটার কোনো চিঠি আসেনি, পুরনো চিঠিগুলোও ধরে না শ্রেয়না। ভয় করে, কষ্ট হয়, বুকের ভেতর ধরফর করে ওঠে। অজানাকে দেখার তৃষ্ণায় তার বুক চৌচির হয়ে যায়, গলা শুকিয়ে কাঠ হয়ে আসে। একটু কণ্ঠ শুনতে চায়। আবরণ জাহিদ কখনোই সে মানুষটা হবে না, কিন্তু ছেলেটা সেদিন বিকেলে যা করেছে তার জন্য কখনো মাফ করবে না শ্রেয়না। ছি, ওসব স্মৃতি মনে হলে লজ্জা লাগে। হ্যালো জান। আচমকা কারো কণ্ঠ পেয়ে কেঁপে ওঠে শ্রেয়না। এতে অবাক হয় প্রীতি আর সায়ান। শ্রেয়না এভাবে শিউরে উঠছে কেন? তোরা? দরজা খোলা পেলাম তাই চলে এসেছি। এমনিতেই তো দরজা বন্ধ করে ধ্যান ধরেছো তুমি। প্রীতির বাঁকা কথায় কোনো রকম প্রতিক্রিয়া প্রকাশ পেল না শ্রেয়নার পক্ষ থেকে, বরং শান্ত গলায় বলল। কেন এসেছিস? প্রীতি বিছানায় বসে, সায়ান তার পাশেই দাঁড়ানো। তোর নাম দিয়েছি, গান গাইবি না? আচ্ছা। শ্রেয়না একদম চুপচাপ হয়ে গিয়েছে, একটা দুটোর বেশি কথা তার মুখ দিয়ে চাইলেও বের হয় না। প্রীতি আর সায়ান কিছুক্ষণ গল্প করে সেখানটায় বসে। শ্রেয়নার তাতেও যেন হেলদোল নেই। মাগরিবের আজান পড়ে যাওয়ার দুই বন্ধু বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। শ্রেয়নার দিকে আশাহত দৃষ্টিতে তাকিয়ে বের হয়ে আসে তার কক্ষ থেকে। শ্রেয়না অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয় সামনের দেয়ালটায়, বিড়বিড় করে বলে। জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই, তোমাকে চাই। সিনিয়র আপুকে অনেকদিন হলো দেখি না, বাসায় নেই নাকি? তার অনুপস্থিতিতে তোর বুঝি কলিজে চলছে? আবরণের শান্ত স্বর মীরাবের কানে যেতেই কিছুটা দমল সে। পরক্ষণে ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল। আমার না জ্বলুক, তোর কিন্তু ঠিকই জ্বলছে। আবরণ বিরিয়ানির প্যাকেট খুলতে খুলতে বলে। তা কেন? তুই নিজেও তাকে দেখিস না। কে বলল? মীরা ভ্রু কুঁচকায়। আবরণ তখন প্যাকেট পুরোপুরি সরিয়ে ফেলেছে। প্লেটে বিরিয়ানি নিয়ে টপাটপ মুখে লোকমা পড়তে থাকে। তোর কথা বুঝি না। ওয়েট আ মিনিট। খাবার চিবোতে চিবোতে পকেট থেকে মোবাইল বের করে আবরণ। কিছুক্ষণ টিপাটিপি করে মীরাবের দিকে ফোন ছুঁড়ে মারে। মীরাব ক্যাচ করে নেয়। স্ক্রিনের দিকে তাকাতেই তার ছোট্ট চোখগুলো বড় আকার ধারণ করে। এসব কি? একটা মেয়ের ঘরে ক্যামেরা লাগাতে বিবেকে বাঁধেনি তোর? সেমনিও আবরণ জাহিদ। আবরণ একটানে মোবাইল নিয়ে নেয়। কিছুক্ষণ তাকিয়ে থাকে শ্রেয়নার ক্লান্ত শ্রান্ত মুখশ্রীর দিকে, যেন কতকালের না খাওয়া মেয়েটা। হুট করে একটা বুদ্ধি উদয় হলো আবরণের মাথায়, কুবুদ্ধিও বলা যায়। ঝটপট খাওয়া সেরে উঠে দাঁড়ায় আবরণ। সেন্টার টেবিল থেকে বাইকের চাবিটা নিয়ে পকেটে পুরে বাহিরে পা বাড়াতে বাড়াতে বলে। বাকিটুকু তুই আর সানি খেয়ে নিস, ওকে ওয়াশরুম থেকে বের হতে দিবি। মীরাব গালে হাত দিয়ে তাকিয়ে রয়, বিড়বিড় করে বলে। শালার মনে কখন কি চলে খোদাই ভালো জানে। একটু আগেও খিদের জন্য হাঁসফাঁস করছিল, আর এখন প্যাকেট রেখে বাইরে ছুটছে। রাত আনুমানিক 12:30টার কাছাকাছি। শ্রেয়নাকে খাওয়ানোর অনেক চেষ্টা করেছে রুহি, কিন্তু মেয়েটা মুখে কুলুপ এঁটেছে, দরজা বন্ধ করে বসে আছে। শ্রেয়া তার নিজের রুমে, সেজান বাসায় ফেরেনি। অগত্যা রুহি অপেক্ষা করছে। অনেক ক্লান্ত লাগছে আজ, সারাদিন অনেক খাটুনি গিয়েছে উপর দিয়ে। শ্রেয়া, শ্রেয়না, সেজান সকলের যতগুলো কাপড় বাহিরে ছিল সব ধুয়েছে, ঘরবাড়ি ধুয়ে মুছে পরিষ্কার করেছে। কদিন সে ছিল না, নিজের কাছে কেমন লাগছিল
ছিল। এত কাজ করার ফলে হাতের পাতলা চামড়া উঠে গেছে অনেক জায়গা থেকে। পানি পড়লে মাঝে মধ্যে জ্বলনীয় হয়। খাবার সেও খেতে পারেনি। ঘুমিও না। চোখ লেগে এসেছিল রুহির। আচমকা সেজানের কণ্ঠ কানে আসতেই হতচকিত হয়ে যায় সে। ঘুম সম্পূর্ণই উবে যায়। মৃদু ঢোক গিলে আতঙ্কিত নেত্রে তাকায় সেজানের দিকে। সেজান ভ্রু কুচকায় রুহির এহেন আচরণে। এক ভ্রু উঁচিয়ে শোধায়। সমস্যা কি? রুহি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলে। কিছু না। খাবার খেয়েছো? দ্রুত উপর নিচ মাথা দোলায় রুহি। আমার খাবার রুমে নিয়ে এসো। বলেই আর দাঁড়ায় না সেজান। লম্বা কদমে নিজের কামরায় চলে যায়। সেদিকে তাকিয়ে রুহির ঠোঁটের কোণে হাসি ফোটে। যাই হোক, মানুষটা তার খোঁজ নিয়েছে, এটাই অনেক। সে খায়নি তাতে কি? হাতে যা অবস্থা, খিদে পায়নি সেরকমও না। প্রচুর ক্ষুধার্ত সে। দ্রুত খাবার বেড়ে রুমে নিয়ে গেল রুহি। সেজান তখন ফ্রেশ হয়ে বের হয়েছে। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে এগিয়ে আসে রুহির নিকট। শ্রেয়া ওরা খেয়েছে? শ্রেয়া খেয়েছে, তবে শ্রেয়ানাকে খাওয়াতে পারিনি। সেজানের হাত থেমে যায়। ঘাড় বাঁকিয়ে তাকায় রুহির কাচুমাচু মুখটার দিকে। সন্ধিহান কণ্ঠে বলে। কেন? ঘুমাচ্ছে। জাগানোর দরকার নেই, সকালে খাইলেই হবে। আচ্ছা। রুহি প্লেট বিছানার উপর রেখে নিজের অন্য পাশে গিয়ে বসে। সেজান হাত ধুয়ে খেতে বসে পড়ে। কয়েক লোকমা মুখে দেবার পর কিছু একটা ভেবে তাকায় রুহির দিকে। রুহির দৃষ্টি সেজানের দিকে নিবদ্ধ ছিল, যার দরুন চোখাচোখি হয় দুজনের। চোখ নামায় রুহি। খেয়েছো? রুহির বলতে ইচ্ছে করল, খাইনি, আমার ভীষণ খিদে পেয়েছে, আমাকে একটু খাইয়ে দেবে? কিন্তু মুখে কিছু বলল না, শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানালো। সেজান আর কথা বাড়ায় না। দৃষ্টি ফিরিয়ে নেবার সময় তার চোখ যায় রুহির হাতের দিকে, যেটা কোলের উপর রেখে বসে আছে রুহি। কপালে ভাঁজ পড়ে সেজানের। মুহূর্তেই মুখশ্রী গম্ভীর হয়ে আসে। বিরস কণ্ঠে বলে। এদিকে এসো। রুহির চমকায়, ভয়ে ঢুক গেলে সে। রান্নায় ভুল হয়েছে কিছু? এসো। রুহি চুপচাপ এসে দাঁড়ায় সেজানের সামনে। সেজান ছোট্ট করে বলে, বসো। রুহি সেজানের সামনে বসে যায়। দৃষ্টি নিচু করে রেখেছে এখনো। দেখি হা করো। রুহি তড়িৎ মাথা উঁচিয়ে অবিশ্বাস্য নেত্রে তাকায়। সেজানের মুখভঙ্গি গম্ভীর দেখে নিজের উচ্ছ্বাসটা জাহির করে না, লোকমার সাথে গিলে নেয়। হাতে কি হয়েছে? কাপড় ধুয়েছি। বাসায় ওয়াশিং মেশিন নেই? রুহি লোকমাটা শেষ করে কোনো মতে বলে। কিছু সমস্যা দেখা দিয়েছে। বলো কি, কেন? রুহি কথা বলে না। সেজানও আলোচনা দীর্ঘ করে না, খাইয়ে দিতে থাকে রুহিকে। মাঝে মধ্যে নিচেও খেয়ে নিয়েছে। রুহি মাথা নিচু করে নিজের হাত দেখছে, লাল হয়ে গেছে। ভাগ্যিস সেজান খেয়াল করেছিল, না হলে খিদেই আজ ঘুমোতে পারতো নাকি সে। খসখস শব্দে ঘুম হালকা হয়ে আসে শ্রেয়নার। চোখ ডলে উঠে বসে। এমনিতেই ঘুম আসছিল না, সবেমাত্র চোখের পাতরায় তন্দ্রা নেমে এসেছিল। বিরক্তিতে নাক মুখ কুঁচকে আসে তার। আমার কষ্ট করে ডাকতে হলো না, নিজে উঠে গিয়েছেন। গুড গার্ল। আচমকা কারো ভরাট কণ্ঠস্বর কানে এসে ঠেকতেই থতমত খেয়ে যায় শ্রেয়না। ঘুম মুহূর্তেই উবে যায়। বিস্ময়ের ঠোঁট দুটো ফাঁক হয়ে আসে। আশ্চর্যের চরম শিখরে শ্রেয়না অবাক কণ্ঠে বলে ওঠে। তুমি? কি করি বলুন, ভীষণ প্রেম পাচ্ছিল, তাই কষিয়ে কয়েকটা চুমো খেতে আসলাম। আপত্তি আছে? এত রাতে এইখানে কি করছো? আবছা আলোয় আবরণের মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে। কাউচে বসে শ্রেয়নার দিকেই তাকিয়ে আছে সে, নির্বিকার ভঙ্গিমায়। এভাবে বসে থাকার জন্যই এসেছো? যা চাই তা করতে দিবেন বুঝছেন। শ্রেয়না চোখ বন্ধ করে গভীর এক শ্বাস নেয়। শান্ত দৃষ্টিতে তাকায় আবরণের দিকে। আজ শ্রেয়নাকে দেখে খানিক অবাক হয় আবরণ। তার উচিত ছিল চিৎকার করে বাড়ি মাথায় তোলা, সেটাও না করলে তাকে ধরে বেঁধে রুম থেকে বের করে দেয়া। কিন্তু এই মেয়ে তো কোনো প্রতিক্রিয়াই দেখাচ্ছে না। আবরণ নিজের জায়গা থেকে উঠে আসে। টেবিলের ওপর রাখা খাবারের প্লেট হাতে নিয়ে শ্রেয়নার পাশে বসে। শ্রেয়না আবরণের দিকে তাকালো। তার দৃষ্টি যায় হাতে থাকা প্লেটের দিকে। চিকেন বিরিয়ানি। ভাবলাম আপনাকে একটু খাইয়ে যাই, আমার বিরহ তো রাত দিন পড়ছেন। শ্রেয়না কিছুক্ষণের জন্য থম মেরে যায়। আবরণ পরক্ষণেই বলে। সেদিন ছাদ থেকে চলে আসার পর পাত্তাই নেই আপনার। ভেরি ব্যাড। এত রাতে কেন এসেছো? আপনি বলতে চাচ্ছেন আরো আগে আসা উচিত ছিল? চলে যাও। থাকতে চাইলে রেখে দেবেন বলছে। মুখ বাঁকায় আবরণ। লোকমা বানিয়ে শ্রেয়নার মুখের সামনে তুলে ধরে। মুখ সরিয়ে নেয় শ্রেয়না। রাগে শরীর জ্বলছে তার। চোখ কুঁচকে অন্যদিকে তাকিয়ে থাকে। আবরণ শান্ত দৃষ্টিতে তাকায়, সরলভাবে শোধায়। আপনার ভাইকে ডেকে আনবো, যদি একটু খাওয়াতে পারে আপনাকে। শ্রেয়না তেতে উঠল, দাঁত চেপে বলে। তোমার সমস্যাটা কি? মাঝরাতে নাটক করতে এসেছো? আপনি কি ডিরেক্টর?
আবরণের তেরা জবাবে মেজাজ তুঙ্গে শ্রেয়নার। কম্বল ভালোভাবে জড়িয়ে নেয় শরীরে, নরম কণ্ঠে বলে, চলে যাও, খাবো না। আবরণ যায় না। পুনরায় লোকমা শ্রেয়নার মুখের সামনে ধরে। পূর্বের মতোই নির্বিকার শ্রেয়না। হুট করে তার মুখ এক হাতে চেপে ধরে আবরণ। লোকমাটা পুড়ে দেয় শ্রেয়নার মুখে, অতপর মুখের উপর হাত রেখে চেপে ধরে থাকে। চুপচাপ গেলে নিন, আমি খাইয়ে চলে যাব। ঢং করতে আসলে মাথায় লাথি বসাবো। শ্রেয়না তখন গরম চোখে তাকিয়ে আছে। আবরণ পাত্তা দেয় না সেই দৃষ্টি, হাত সরিয়ে নেয়। শ্রেয়না কথা না বলে আলগোছে বিরিয়ানিটুকু গিলে নেয়। ये दिल पागल बना बैठा, इसे अब तू ही समझा दे। दिखे तुझ में मेरी दुनिया तू बन जा रे। প্রপোজ। আবরণ ঠোঁট বাঁকিয়ে হাসে। লোকমা বাড়িয়ে দিয়ে নির্বিকারভাবে বলে, গানে গানে প্রপোজ হয়ে বলছে? তুমি জানো না কখনো করিনি, জানবো কি করে? তোমার গার্লফ্রেন্ড নেই? আচ্ছা। শ্রেয়না তবদা খেয়ে তাকিয়ে রইল। এই ছেলের গার্লফ্রেন্ড আছে, এও সম্ভব? টিকিয়ে রেখেছে কি করে? এসব কি ভাই? তোমার গার্লফ্রেন্ড গালি শুনে এখনো টিকে আছে? আপনাকে কে বলেছে আমার গার্লফ্রেন্ডকে আমি গালি দিই? আচ্ছা। খাবার প্রায় শেষের দিকে। শ্রেয়না একধানেই খেয়ে যাচ্ছে। এতদিন কোনো মতেই শুধু খেয়ে জীবন বাঁচিয়েছে, প্রচুর খিদে পেটে। আপনি আমার সিনিয়র। ভ্রু কোঁচকায় শ্রেয়না। আবরণের চোখের দিকে তাকিয়ে মাথা নাড়ায়। কখনো আপু ডেকেছে? না। তো আপনি ভাই ডাকেন কেন? ভ্যাবাচাকা খেয়ে যায় শ্রেয়না। হ্যাংলার মতো চেয়ে থাকে আবরণের দিকে। ততক্ষণে আবরণ শ্রেয়নার হাতে পানির গ্লাস দিয়ে দরজা খুলে বেরিয়ে গেছে। শ্রেয়না বন্ধ দরজার দিকে তাকিয়ে থাকে। এ ছেলে ঘরে এসেছে কোন দিক দিয়ে? কি আশ্চর্য! আবরণ কোথায়? দানার আওয়াজ পেয়ে পেছন ফিরে তাকায় মীরাব। সঙ্গে সঙ্গে বিরক্তিতে মুখ তেতো হয়ে আসে। এই মেয়ে প্রথম দিন থেকেই চিপকে আছে। সারাদিন আবরণ আবরণ করে মাথার তালু গরম করে দেয়। এই সানিটাও না, দরজা খুলতে কে বলেছে তাকে? প্রাইম মিনিস্টার আসুক, তার দরজা খুলতে হবে কেন? ছাগল একটা। সানির দিকে রক্তচক্ষু নিয়ে তাকায় মীরাব। সানি কোনো মতে কেটে পড়ে সেই জায়গা থেকে। ও কি জানতো নাকি এই বেহায়া কবুতরের দানা এন্ট্রি নেবে? কথা বলছো না কেন? আবরণ বাহিরে বা আমি বিশ্বাস করি না। মীরাবের কুঞ্চিত ভ্রুজোড়া শিথিল হয়। ঠাট্টার স্বরে বলে, পারাস ফিমেল ভার্সন। দানা পাত্তা দেয় না। ফ্ল্যাটের কোনায় কোনায় আবরণকে খুঁজতে থাকে। প্রতিটা রুম, ওয়াশরুম, ব্যালকনি, এমনকি ফ্রিজও বাদ যাচ্ছে না। মীরাবের হাতে থাকা খালি বোতলটা ছুঁড়ে মারে দানার মাথার বরাবর। ভাগ্য ভালো, লেগেও যায়। ব্যথায় মৃদু শব্দে আহ করে ওঠে দানা। যদিও তেমন ব্যথা লাগেনি, পরপর মাথা ডলতে থাকে। পাগল ছাগল, কবুতরের দানা মানুষ কি করে ফ্রিজের ভিতর থাকবে নাকা? দানা চোখ পাকিয়ে এগিয়ে আসে মীরাবের সামনে। মীরাব তার থেকে অনেক উঁচু। দানা সবে ক্লাস 10-এ, উচ্চতায় 5 ফুট 3। সেই হিসেবে মীরাবের নাগাল পাওয়া তার সাধ্যের বাহিরে। দানার কপালে তর্জনী আঙুলের সাহায্যে পেছনে ঠেলে দেয় মীরাব। মুখ বাঁকিয়ে বলে, এভাবে চেয়ে থাকলে ঘাড় ভেঙে যাবে ম্যাডাম, দৃষ্টি সংযত করুন। দানা মীরাবের দিকে চেয়ে থেকেই খানিক দূরে গিয়ে দাঁড়ায়। মীরাবের কপালে ভাঁজ পড়ে। এই মেয়ে এভাবে কেন দেখছে তাকে? কিছু বুঝে ওঠার আগেই আচমকা দৌড়ে এসে মীরাবের কোলে উঠে যায়। দুপা দিয়ে আঁকড়ে ধরে মীরাবের কোমর, হাত দুটো মীরাবের চুলে। মীরাব পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নেয়। বিস্ময়ে ঠোঁট দুটো ফাঁক হয়ে এসেছে, চোখ দুটো কবুতরের ডিমের মতো হয়ে গেছে। আরেকটু চাপলো দানা। জোরে টেনে ধরল মীরাবের চুল। শরীরে যেন কারেন্ট বয়ে গেল মীরাবের। অজান্তে দানার কোমর চেপে ধরল। চমকালো দানা। তড়িঘড়ি করে নামতে নিলেই ঠাস করে মেঝেতে পড়ে গেল। মীরাব তাকে ধরেনি। ঠোঁট ফুলায় সে। হাত দুটো বগল দাবা করে বলে, তুমি আমাকে ধরলে না কেন স্টুপিড? ধরেছি দেখেই পড়ে গেল। সোজা হয়ে বসে দানা, মাথা নিচু করে রেখেছে। মীরাব হাঁটু গেড়ে বসে তার সামনে। ফর্সা গোলগাল গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। হুটহাট অমন তুলোর মতো শরীর নিয়ে কারো ওপর ঝাঁপিয়ে পড়ো না মেয়ে, আমি সাধু পুরুষ দেখে বেঁচে গেলে। দানা যেন কেঁপে ওঠে। মীরাব বিরক্তিকর দৃষ্টি ফেলে চলে আসার জন্য উদ্যত হয়। পরক্ষণেই কিছু ভেবে দাঁড়িয়ে যায় সে। শোনো মিস কবুতরের দানা, আবরণের পেছনে পড়ে লাভ নেই। হি লাভস সামওয়ান এলস। দুপাশে মাথা দোলায় দানা। মীরাব যেন টাসকি খায়। এই মেয়ে এত দ্রুত মেনে নিল, তার কি যায় আসে? এমনিতেই শরীর গরম হয়ে আছে তার। দ্রুত এখান থেকে প্রস্থান না করলে উল্টোপাল্টা কিছু হয়ে যাবে। ফ্ল্যাট থেকে বেরোতে বেরোতে বের করে আওড়ায় মীরাব। কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোল। তুই ভার্সিটিতে কেন এই কাঠের চশমা পরে আসিস? ঠেলা গাড়ির মতো সবসময় ঠেলেই চলিস। নিজেকে গরু গম্ভীর রাখতে চায়,
চোখ মুখ দেখে বুঝিস না? চশমা পরলে একটু বেশিই গম্ভীর লাগে। সায়ান কথা শেষ করতেই প্রীতি তার বাহু দিয়ে চিমটি দেয়। সায়ান চোখ গরম করে তাকায়। প্রীতি বলে, ও চায় যেন লোকে দেখে বোঝে তার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। সায়ান আগে আগে হেঁটে শ্রেয়নার দিকে তাকায়। চশমার জন্য গম্ভীর তো লাগছে, তবে মনেই হচ্ছে না মাস্টার্সে পড়ুয়া, সদ্য অনার্সে ভর্তি হওয়া তরুণীর মতো লাগছে। তার চেয়েও কি কম লাগছে বয়স, ধরতে পারে না সায়ান। 25 বছরের মেয়েকে এখনো বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে না কেন? সায়ানের কথায় থেমে যায় শ্রেয়না। হাতে থাকা বইটা দিয়ে আঘাত করে তার বাহুতে। কিরমির করে বলে, লাথি না খেতে চাইলে চুপচাপ হাঁটতে থাকো। মেয়েদের বয়স নিয়ে বাড়াবাড়ি করলে অচিরেই ওপারে চলে যেতে হবে, মহিষ কোথাকার। সায়ান চুপ হয়ে যায়। প্রীতির পাশাপাশি হাঁটতে থাকে। গেটে পা রাখতেই চোখ যেন ধাঁধিয়ে যায় তাদের। চারপাশটা সুন্দর করে সাজানো হচ্ছে। সিনিয়র জুনিয়র সকলে মিলেমিশে কাজ করছে। আশপাশটা জমজমাট হয়ে আছে। একদিন না এসে কি ভুলটাই না করেছে বন্ধু, এখন কি হবে? সায়ান মাথা চুলকে বলে, কি হবে? তোদের কাজ করতে ইচ্ছে করলে কর গিয়ে, এখানে প্যান প্যান করিস না তো।